7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা। আজ রাজস্ব লক্ষ্যমাত্রা 5.5 লাখ কোটি টাকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল লক্ষ্য। বিশাল অঙ্কের বাজেটে সুখবর নেই সাধারণ মানুষের। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে সংশয়, বাড়ছে ক্ষোভ। দুদকের তলবে আজ হাজির হচ্ছেন না বেনজির। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন, ছাড় পাবে না সহযোগীরাও। উপজেলা নির্বাচনে জয়ী বেশিরভাগ ক্ষমতাসীন দলের নেতাকর্মী। এবারও কম ভোটার উপস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষে নিহত 1। এবং ভারতের নির্বাচনের সম্পর্কে প্রভাব পড়বে না বাংলাদেশের সঙ্গে, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। শুরুতে বাজেটের খবর। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন আজ। দেশের 53তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 4% কম। এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও থাকছে 5,41,000 কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণে 2,56,000 কোটি ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। এবারের বাজেটে নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আমেনা প্রণামী। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতি, নেই প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ। এরই মাঝে বড় ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে সরকার। তবে এবারের বাজেটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থবছরের চেয়ে 4% বাড়িয়ে সংসদের 24-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, যেখানে উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ থাকছে 2,81,453 কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পাচ্ছে 2,65,000 কোটি টাকা। এ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে প্রায় 5,45,400 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের আদায়ের লক্ষ্য থাকবে 4,95,000 কোটি টাকা। লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। বাজেট একটু বাড়েও বাংলাদেশ মতো দেশে সরকারি বাজেটটা বাড়বে, অ্যালোকেশন বাড়বে, সেটাতে কোনো আপত্তি নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ব্যয়টা সরকার করবে বা যেটা আয় করবে, সেই যে কৌশলগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন। বাজেটে যখন করে তখন একটা বিরাট শপিং লিস্টের মতো অনেক কিছু করব, এটা করব সেটা করব, অনেক কিছু প্রতিশ্রুতি থাকে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম বাংলাদেশ, এটা কিন্তু আমি বলি সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল। বাজেটের আয় ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসা স্থল হিসেবে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নিবে বলে লক্ষ্য ঠিক করেছে সরকার। এ অঙ্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে 5,105 কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট ঋণ সহায়তা নিবে 2,51,600 কোটি টাকা। বাজেট বাড়া মানে কি? পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো। বাজেট বাড়ানো মানে কি? কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম, তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। সমালোচনার পরও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। শুধু তাই নয়, 15% হারে কর দিলে এবার ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বৈধ করতে পারবে কালো টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। বিশাল অঙ্কের বাজেটে বরাবরের মতোই সাধারণ মানুষের জন্য নেই খুব বেশি সুখবর। বাজেট এলে সবাই আশা করেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আসবে, কমবে নিত্যপণ্যের দাম, বাড়বে না পরিবহন ভাড়া। কিন্তু বাস্তবতা যখন উল্টোটা, সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে সংশয় দেখা যায় সাধারণ মানুষের মাঝে। সবাই প্রত্যাশা করেন বাজেট ঘোষণার পর স্বস্তি ফিরবে জনজীবনে। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রবৃদ্ধি, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ বা শুল্ক হার, বাজেট এলে অর্থনীতি সম্পৃক্ত এমন সব শব্দের ব্যবহার বেড়ে যায়।
তবে সাধারণ মানুষ বোঝেন না বা বুঝতে চান না প্রবৃদ্ধি কিংবা শুল্ক হার। বাজেট এলে তারা আশা করেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য হবে, বাজারে পণ্যের দাম কমবে, যাতায়াতে পরিবহন ভাড়া বাড়বে না। কিন্তু ঠিক উল্টোটা যখন হয় তা নিয়ে বাড়ে জনতার ক্ষোভ। বাজেটের প্রভাব এটা ডিপেন্ড করে ভাই বাজেটটা কিভাবে বাড়বে। যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয় তাহলে এটা কোনোভাবেই ভালো হয় না। বাজেট যদি বাড়িয়ে ফেলায় ওখানে তো আরো অনেক সমস্যা দেখা দেবে, বেচাবিক্রি তো এমনি ডাউন হয়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আকার প্রায় 8 লাখ কোটি টাকা। বিশালে অঙ্কের বাজেটে সাধারণ মানুষের জন্য নেই খুব বেশি সুখবর। তবে প্রত্যাশা করেন বাজেট ঘোষণার পর স্বস্তি ফিরুক জনজীবনে। বাজেট প্রতি বছর বাড়াইতে বাড়াইতে দেশের এখন জনগণের দিকে সরকার কোনো তাকায় না, সাধারণ মানুষের দিকে। দ্রব্যমূল্য থেকে ঊর্ধ্বগতি সর্বক্ষেত্রে। তা আমরা মধ্যবিত্ত মানুষ যারা সার্ভিস করি, আমরা যেন একটু সুন্দরভাবে চলতে পারি, এইটাই সরকারের কাছে আবেদন। এখন ডিমের দাম বেড়ে গেছে বা সবজির দাম বেড়ে গেছে। আমি হয়তো ডিম কিনতে পারছি, কিন্তু আমার পাশে যে কাজ করে সে কিনতে পারছে না। শিক্ষার্থীদের বাজেট ভাবনা তাদের দৈনন্দিন জীবন ঘিরেই। সরকারের চাওয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কমুক ইন্টারনেটের দাম ও মোবাইল কল রেট। ইন্টারনেট বিলে হচ্ছে শুল্ক বাড়তেছে, তো ইন্টারনেট বিলে শুল্ক বাড়লে যেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটা বাধা হিসেবে আমি দেখতেছি। পড়াশোনা খরচ বাড়তেছে, প্লাস আমাদের যাতায়াতের খরচ। এভাবে যদি আমাদের ইন্টারনেটের খরচ, মোবাইল ব্যানের খরচ বাড়ে, তাহলে আমরা কিভাবে পড়াশোনা বা আমরা ফোন কিভাবে ইউজ করব? আমাদের অনলাইন ক্লাস করতে হয় মাঝে মধ্যে। রেট তো দিন দিন বাড়ছে, কিন্তু মেয়াদ একই থাকছে। মেয়াদের ব্যাপারটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে আমাদের জন্য, ছাত্রদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। নতুন অর্থ বছরের বাজেট জনজীবনে কিছুটা হলেও স্বস্তি দিক, এ চাওয়া সবার। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। বাজেটকে কেন্দ্র করে টানা পতনে পুঁজিবাজারের সুযোগ তলানিতে ঠেকেছে। এরই মাঝে ক্যাপিটাল গেইনের সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দরপতন দেখা দিয়েছে বাজারে। সংশ্লিষ্টদের দাবি, পুঁজি বাজারের জন্য নীতি সহায়তা পেলে রাজস্ব আয় বাড়বে। তবে বাস্তবায়ন হবে কতটা তা বোঝা যাবে বাজেট পেশের পরই। বিস্তারিত জানাচ্ছেন আমেনা প্রণামী। আগামী অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে টানা মন্দা ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। এ অবস্থায় বিনিয়োগকারীদের ভরসা বাজেটে। নির্বাচিত সরকারের প্রথম বাজেটে শেয়ার মার্কেট নিয়ে কি থাকছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মাঝে। টানা দরপতনে বর্তমান বাজারের সূচক তলানিতে। তথ্য বলছে ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রায় 3 মাসের দরপতনে 1 লাখ কোটি টাকার বেশি মূলধন হারানোর পর পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে ক্যাপিটাল গেইনে সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দেখা দিয়েছে দরপতন। গেল 6 বছরের মধ্যে চলতি বছরের মে মাস ছিল সবচেয়ে সংকটময়। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মে মাসের 19 কার্যদিবসের মধ্যে 14 দিনই শেয়ারের দাম কমেছে। গেল কয়েক বছর ধরেই বাজেটে গুরুত্ব পাচ্ছে না পুঁজিবাজার। এমনকি চলতি অর্থ বছরেও ছিল না উল্লেখযোগ্য সিদ্ধান্ত। এজন্য আগামী অর্থ বছরেও পুঁজিবাজারের জন্য নীতি সহায়তা চান অংশীজনেরা। দিশেহারা হয়ে গেছে, তাদের জীবন অচল হয়ে গেছে, তাদের অর্থনৈতিক পঙ্গু, তাদের সংসার চলে না, ভাত চলে না। এভাবে কিভাবে চলবো আমরা? বাজেটে কিছু শেয়ার বাজারের জন্য বরাদ্দ করলে আমরা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি উপকৃত হব। বাজারের ক্রান্তিকালে মূলধনী মুনাফার উপর করারোপ হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা বিরাজ করবে বলে মনে করেন ডিএসসির চেয়ারম্যান। ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হয় তাহলে আমি মনে করি পুঁজিবাজারের উপর এটা একটা খারাপ প্রভাব পড়বে এবং সেখানে আমাদের বিনিয়োগকারীরা অনুৎসাহিত হবে। মার্কেটের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে, যেখানে দেশের পুঁজিবাজার একটা ক্রান্তিকাল অতিবাহিত করছে। সে পর্যায়ে আমি মনে করি আপাতত ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপটা আমাদের বন্ধ রাখা উচিত। একই অভিমত এ অর্থনীতিবিদদেরও। দেশের ক্যাপিটাল মার্কেট তো এমন বড় কিছু হয় নাই, মানে এখানে কত শেয়ার আর টার্ন ওভার হয়, কয়টা কোম্পানি বা লিস্টেড আছে, আর কয়টা লোকে কি পরিমাণ গেইন করে। গত 2 বছরও তো কারো কোনো ক্যাপিটাল গেইন তো হয় নাই, উল্টো তাদের পোর্টফোলিও ক্ষয় হয়েছে। আর বাজেটে পুঁজিবাজার নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয় না বলে, বাজারকে গুরুত্ব দেওয়া হয় না বলে মনে করেন বিএসসির সাবেক চেয়ারম্যান। পুঁজিবাজারে করার মতো এমন কিছু নাই। তারা বলে যে নীতি আইন করতে হবে, এই করতে হবে, বাজেট সহায়ক বাজেট করতে হবে, কিন্তু কি তারা চায় এটা কিন্তু বলতে পারে না। ওই শেষ পর্যন্ত ওই যে
কর কম দিতে হবে, ব্যবধানটা বাড়াতে হবে লিস্টেড কোম্পানির। এটা কেউ খুব কম লোকই বলতে পারে, খালি বলে যে না বাজেটে ব্যবস্থা দিতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে। কি সুযোগ চাই? বাজেটে পুঁজিবাজারে ইতিবাচক কোনো নির্দেশনা না থাকলেও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন বাজার সংশ্লিষ্টরা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। দুর্নীতি দমন কমিশনে আজ হাজির হচ্ছেন না পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিন সময় চেয়েছেন তিনি। বুধবার দুদক কার্যালয়ে এ তথ্য জানান কমিশনার জহুরুল হক। আর দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। সাবরিনা মজুমদারকে সাথে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ নামে বেনামে তৈরি করেছেন সম্পদের পাহাড়। দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে সব অবৈধ সম্পদের তথ্য ও প্রমাণ। তার এই অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আবেদনে বেনজির আহমেদের সম্পদ দফায় দফায় বাজেয়াপ্ত করেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন সাবেক এই আইজিপিকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের দুদকে তলব করা হয়। এরপরই বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। বুধবার দুদক কমিশনার জহুরুল হক জানান, 6 জুন দুদকে হাজির হতে পারবেন না সাবেক আইজিপি। 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। সময় চেয়ে 15 দিনের সময় চাইতে পারে, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। আর দুদকের আইনজীবী জানান, বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চলে গিয়েছেন। আমরা এখনও আজকে 5 জুন 12:30 আমরা এখনও বিশ্বাস করি উনি আগামীকাল 6 জুন দুদকে আসবেন, হাজির হবেন, দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ? এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেশের 10 জেলায় মিলেছে 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনেরও অভিযোগ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কেবল মাদারীপুরে স্ত্রী ও 4 কোম্পানির নামে 270 বিঘা জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। কাউকে ভয়ভীতি দেখিয়ে কারো কাছ থেকে জোরপূর্বক বালু ফেলে আবার কারো জমির মাটি কেটে নিয়ে বাধ্য করেন জমি বিক্রিতে। এ নিয়ে কেউ মুখ খুললেই থানায় ধরে নিয়ে চলত নির্যাতন। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্যছবিতে আপন উপর রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সাতপার ডুমুরিয়া মৌজা। এ গ্রামের সন্তোষ হাজরা প্রায় 100% আবাদি জমি বাধ্য হয়ে বিক্রি করেন বেনজিরের প্রকল্পের জন্য। আমরা ভাবছি যে পাশ দিয়ে এই জমি রাখা আমাদের জন্য নিরাপদ না। যে সব মূল্য ওই জায়গায় লেখা আছে কাগজপত্রে, সেরকম মূল্য আমরা পাইনি। আমি দেখছি অনেক দাম ধরা ওখানে জমি। এমনি ভাবে মাদারীপুর ও গোপালগঞ্জের অনেকের জমি স্ত্রী জিশান মির্জার নামে বাগিয়ে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ভূমি মালিকদের দেয়া হয়নি ন্যায্য দামও। কারো কারো জমি তো বাগিয়েছেন টাকা ছাড়াই। স্ত্রী জিশান মির্জাকে চেয়ারম্যান দেখিয়ে সাভানা ফার্ম প্রোডাক্ট, সাভানা ন্যাচারাল পার্ক লিমিটেড, সাভানা রিসোর্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেড এবং সাভানা এগ্রো লিমিটেড নামে 4টি কোম্পানির জন্য এভাবেই দখল করেন 270 বিঘা জমি। জমি না দিলে তোমার জমি যে মাঝখানে পড়ছে এটা আমরা নিয়ে নেবো, হ্যান তেন, মানে বিভিন্ন ধরনের কথা বলে। এই জন্য এই জমিগুলো মানুষের দিয়ে দেওয়া লাগছে। মানে একবার হুমকি দিছে যে জমি না দেশ তাহলে জমির উপর দিয়ে যাবি কিভাবে, জমি যদি না দেশ তাহলে প্লেন নিয়ে ওই জমির উপর দিয়ে যাবি। এসব জমি দখলে নিতে বেনজিরের হয়ে কাজ করত তৈমুর ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা। সঙ্গে ছিলেন স্থানীয় দালালরা, যারা ভয়ভীতি দেখিয়ে নিরীহ কৃষক ও জেলেদের জমি দখল করত। এসব জমির ধারে কাছেও স্থানীয়দের কেউ গেলে থানায় নিয়ে চালানো হতো নির্যাতন। নিয়ে গেছে মারছে, তারপরে মানুষে কয় তোর সাউরে মারছে। আসলে পরে কই বাবা কোহানে তোর কি হচ্ছে দেহ অপরাধী মারছি ধরতে চাই ওর অপরাধ। নিয়ে গেল দইটা নৌকাটা ফেলাইয়া বাইরে নিয়ে তারপর ওই জায়গায় বসে আবার মারছে। বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখাইয়া এদের থেকে এই সম্পত্তি দলিল করা হয়েছে। এখন তাদের দাবি এই সম্পত্তি তারা যে মূল্য পাইছে সেই মূল্য ফেরত দেবে এবং তাদের জমি তারা পাইতে ইচ্ছুক।
113টি দলিলের মাধ্যমে জমিগুলো হস্তান্তর হলেও আদালতের নির্দেশনায় এই জমিগুলো বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন সাব রেজিস্ট্রার। সাবানা ফার্ম প্রোডাক্টস, সাবানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাবানা রিসোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাব, আর আরেকটা হলো সাবানা অ্যাগ্রো লিমিটেড। এর পক্ষে চেয়ারম্যান জিশান মির্জা, স্বামী বেনজির আহমেদ, আর ঠিকানাটা আছে। বিজ্ঞ আদালত এটা নিষেধাজ্ঞা দিয়েছে, এই জমি যাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকি। মাদারীপুর ও গোপালগঞ্জের কয়েকটি গ্রামের মানুষ এখনও বেনজির আতঙ্কে রয়েছেন। ভুক্তভোগী এসব মানুষ দখল হওয়া জমি ফেরত পেতে হস্তক্ষেপ চান সরকারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের প্রত্যক্ষ সহযোগিতাতেই সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ ত্যাগ করতে পেরেছেন বলে মনে করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। বুধবার সন্ধ্যায় সংসদের বাজেট অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। বলেন, যেখানে বিরোধী দলীয় নেতাদের চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়া হয়, সেখানে বেনজির দেশ ত্যাগের কথা সরকার জানে না, বিষয়টি হাস্যকর। একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী দলের বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন। সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপেও আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার। 60 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেশিরভাগেরই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীনরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়, ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল, ঘোষণা হয় বিজয়ীদের নাম। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। চতুর্থ ধাপের এ ভোটে রাজশাহীর চারঘাটে বেসরকারিভাবে নির্বাচিত হন কাজী মাহমুদুল হাসান। রংপুরে বদরগঞ্জে 36,654 ভোট পেয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। আরেক উপজেলা তারাগঞ্জে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আনিসুর রহমান লিটন। সিরাজগঞ্জের কামারখন্দে চেয়ারম্যান হলেন আব্দুল মতিন চৌধুরী। রায়গঞ্জে জয় পেয়েছেন শোভন সরকার। বগুড়ার নন্দীগ্রামে বেসরকারিভাবে বিজয়ী আনোয়ার হোসেন রানা। ফেনীর ছাগলনাইয়ায় চেয়ারম্যান পদে জয় ছিনিয়ে নেন মিজানুর রহমান মজুমদার। যশোরে মোটরসাইকেল প্রতীকে জয়ের মুকুট পরেন তৌহিদ চাকলাদার ফন্টু। কিশোরগঞ্জের ভৈরবে নতুন চেয়ারম্যান আবুল মনসুর। এর আগে চতুর্থ ধাপে 60 উপজেলায় বুধবার সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার চেয়ারম্যান পদে 265 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী লড়েন ভোটের মাঠে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। চতুর্থ ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি 34.33%। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকে এমন তথ্য দেন তিনি। পাঁচজন আহত হয়েছেন, ওই 11 জনের বাহিরে ওরা একটু কোপাকুপির মতো হয়েছে। মোটরসাইকেল নিয়ে ধাওয়াটা করতে গিয়ে সেখানে 5 জন আহত হয়েছে। খুব গুরুতর নয়, কিন্তু মাইনরের চেয়ে একটু বেশি। কেন্দুয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল স্ট্যাম্পিং করছিলেন, সেটা উদ্ঘাটিত হয় এবং তাকে গ্রেপ্তার করে কাস্টডিতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ পাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুর্বৃত্তদের গুলিতে এজাজ নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6:30টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি কলেজপাড়া এলাকায় খান টাওয়ারের সামনে এলে ছাত্রলীগের কর্মী আয়াস রহমান এজাজকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ সকাল আরো থাকছে। পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে রেলের রুট প্ল্যান্ট হতাশ যশোরবাসী। যাত্রা স্টেশন পরবর্তী এবং ভাড়া কমানোর দাবি।
এবারে ভারত প্রসঙ্গ। জোট গঠনের আলোচনার মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাতে তাকে অনুরোধ জানান রাষ্ট্রপতি। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী শনিবার টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। নির্বাচনে বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুৎফর কবিরের প্রতিবেদন। লোকসভা নির্বাচনে কারা সরকার গঠন করবে এমন ধোঁয়াশার মাঝেই বুধবার হঠাৎ রাষ্ট্রপতি ভবনে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এরপরেই নিজের পদত্যাগপত্র জমা দেন তার হাতে। মোদীর পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। নির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য বুধবার সকালের দিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়, যেখানে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদী। বৈঠক পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। এনডিটিভি জানিয়েছে, বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি শুরু হয়। এটি মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। সবকিছু ঠিক থাকলে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার 8 জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে পারেন এমন খবর জানিয়েছে। তার আগেই পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরে দাঁড়ালেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের এবারের নির্বাচনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে না। দুই সরকারই পুরাতন হওয়ায় আগের মতোই সবকিছু স্বাভাবিক থাকবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকারের উচিত হবে মোদীর সরকারের কাছে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে জোর দেয়া। মাজহারুল ইসলামের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার। নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এনডিএ জোট ক্ষমতায় ফিরলেও জনপ্রিয়তা কমেছে নরেন্দ্র মোদীর, আর অপ্রত্যাশিত ভালো ফল করেছেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ভারতের নির্বাচনের পর প্রশ্ন উঠছে, মোদীর নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। বিশেষজ্ঞরা বলছেন, দুই সরকার পুরাতন হওয়ায় সম্পর্কের খুব বেশি পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ সরকারের উচিত হবে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধান করার জন্য জোর দেওয়া। কূটনীতিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা নাই, এবং বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী আমরা আছি, আমাদের সাথে সম্পর্কে এই ইলেকশনের কারণে বড় রকমের কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। কারণ সবারই যার যার সাথে, ভারতের স্বার্থে এবং আমাদের সাথে, আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার। ভারতেরও আমাদেরকে খুশি রাখা প্রয়োজন। তবে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন, ভারতের নির্বাচনের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না। অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবে এমন আশাও করেন না তিনি। যেহেতু সরকার দুটো নতুন না, কোনোটাই, ভারতের সরকার যদি নতুন হতো তাহলে একটা বলা যেত যে দেখা যাক যে ওরা কি করে। সেই সুযোগ আমার মনে হয় নাই, সুযোগ নাই। কাজেই সার্বিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে চলছে, আমার অনুমান সেটা সেভাবেই চলবে। এখানে বড় কোনো পরিবর্তন প্রত্যাশা করার আমি খুব আশাবাদী না যে আমরা যেসব সমস্যার কথা বহুদিন যাবৎ বলে আসছি, এগুলো তালিকা বানিয়ে লাভ নেই, সেগুলি কোনোটাই জলদি সমাধান হয়ে যাবে এরকম মনে করি। তবে দুজনই বলছেন, দুই দেশের সম্পর্ক আরও বাড়ানোর জন্য ভারত সরকারের উচিত তিস্তা সহ অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে আশায় বুক বেঁধেছিলেন যশোরবাসী, কিন্তু ঢাকার সাথে রুট প্ল্যান জটিলতায় এই সুফল পাওয়া নিয়ে শঙ্কায় তারা। অবিলম্বে এই সমস্যার সমাধান চান দক্ষিণাঞ্চলের মানুষ। ইন্দ্রজিৎ রায় তথ্য ছবিতে, সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে খরস্রোতা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি যুক্ত হয়েছে রেলও, যা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ও বাণিজ্যের জন্য আশীর্বাদ। কিন্তু ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলা রেল স্টেশন, যার অবস্থান যশোরের মূল স্টেশন থেকে 15 কিলোমিটার, বেনাপোল থেকে 35, ঝিনাইদহ কোটচাঁদপুর স্টেশন থেকে 45 এবং চুয়াডাঙ্গা দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। 15 থেকে 45 কিলোমিটার পথ পাড়ে দিয়ে পদ্মবিলা স্টেশনে যেতে এ অঞ্চলের যাত্রীদের সময় অপচয়ের পাশাপাশি বাড়ে দুর্ভোগ।
আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুধদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা রেল যোগাযোগ থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হচ্ছি, কারণ আমাদের যে উঠতে হবে 15 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার লাগেজ বাচ্চা কাচ্চা নিয়ে যেতে 400 টাকা খরচ এবং হ্যারাস। এই অঞ্চলের যাত্রীদের দাবি বেনাপোল থেকে ঢাকায় 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে 2টি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত 1টি ট্রেন যুক্ত করতে হবে। সেই সঙ্গে টিকিটের মূল্য কমিয়ে ব্যবসায়ীদের জন্য আন্তনগর ট্রেনে যুক্ত করতে হবে মালবাহী বগিও। তাহলে অনেকেই আশা করেছিল যে অফিসও ঢাকায় যে করে ফিরে আসা যাবে, কিন্তু সে আশার ঘুরে ভালো। ট্রেনের কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য এখানে বড় জংশন, বড় স্টেশন করে সেটার একটা ব্যবস্থা করতে হবে। যাত্রীদের অসুবিধার বিষয়ের সাথে একত্রতা জানিয়ে যশোর জংশন স্টেশন মাস্টার জানান, পদ্মবিলা রেল স্টেশন থেকে যাত্রা নির্ধারণ হবে এ অঞ্চলের মানুষের বড় ভোগান্তি। এতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সুফল পাওয়া নিয়ে উঠবে প্রশ্ন। এখান থেকে যদি চিত্রা বা সুন্দরবন ট্রেনে উঠতে হয় তাহলে পদ্মবিলা স্টেশনে যেয়ে তারপরে উঠতে হবে। যশোর স্টেশন থেকে পদ্মবিলার দূরত্ব 14 কিলোমিটার। এই ভ্রমণ করতে গেলে ব্যাগেজ নিয়ে আবার পদ্মবিলা স্টেশনে বাই রোডে যে আবার ট্রেনে ওঠা সত্যি একটা দুষ্কর ব্যাপার। পরিকল্পিতভাবে স্টেশন তৈরি করে ভোগান্তি কমানোর দাবি যশোরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। টি-20 বিশ্বকাপে লড়ছে পাপুয়া নিউ গিনি, উগান্ডা এবং অস্ট্রেলিয়া, ওমান। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের 8 উইকেটে সহজ জয়। মানিকগঞ্জে শুরু হচ্ছে প্রকল্প টোকাই। এর আওতায় ইউনিয়ন পর্যায়ে করা হবে বর্জ্য ব্যবস্থাপনা। পৌরসভার মতো গ্রামে গ্রামে হবে বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও রিসাইকেল। গ্রামের মানুষ এসব সেবা পাবে বিনা টাকায়। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে ফেরজান ইসলামের রিপোর্ট। মানিকগঞ্জে পৌরসভার মতো উপজেলা পর্যায়েও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা। সম্প্রতি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এমনই এক উদ্যোগ, যার নাম দেয়া হয়েছে টোকাই। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশের দূষণ রোধে ইউনিয়ন ভিত্তিক স্থাপন হবে ডাম্পিং স্টেশন। বর্জ্য সংগ্রহে কাজ করবে পরিবহন টোকাই। প্রান্তিক জনগণকে এই সেবা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। জেলার প্রতিটি উপজেলায় বর্জ্য সংগ্রহে কাজ করবে অন্তত 400 স্বেচ্ছাসেবী। তাদের সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের পাশাপাশি পচনশীল বর্জ্য ব্যবহার হবে জৈব সার হিসেবে। আমাদের সাথে সংযুক্ত হয়েছে এফএও, বিশ্ব খাদ্য সংস্থা। ওনাদের সাথে সমন্বয় করে আমরা একটা ক্যাম্পিং আজকে থেকেই শুরু করছি, যেটা আগামী 1 বছর রান করবে। প্লাস্টিক বর্জ্য এবং পচনশীল বর্জ্য আলাদাভাবে কালেক্ট করব, যে কারণে আমার প্লাস্টিক দূষণটাকে আমি যদি ইভেন ডাম্পিং গ্রাউন্ডেও আমার প্লাস্টিক বর্জ্যটাকে যখন আমি আলাদাভাবে বেড়া দিয়ে রেখে দিব, তখন কিন্তু এই পরিবেশ দূষণটা অনেকটাই কমে যাবে। ক্লিন মানিকগঞ্জ, গ্রিন মানিকগঞ্জ, গর্ব আমরা সবাই মিলে। এই প্রতিপাদ্যে প্রকল্প উদ্বোধন করেন জেলা প্রশাসক, জানান বিভিন্ন পরিকল্পনার কথা। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু পরিবেশটা নির্মল সাবলীন রাখাতে হবে, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তো এই সুন্দর পরিবেশ রাখার জন্য আমাদের সৃষ্ট কর্ম দ্বারা যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার লক্ষ্যে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং বজ্র ব্যবস্থাপনার যে সুষ্ঠু প্রয়োগ ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন মানিকগঞ্জ ইতিমধ্যে শ্যামল নিম্নবর্তী মানিকগঞ্জে একটি উদ্ভাবনী উদ্যোগ সেটি গ্রহণ করেছে। বিনামূল্যে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল। নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমালে বান্দরবানের মিলনছড়িতে দেবে গেছে বেইলি ব্রিজ। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। যোগাযোগ বিচ্ছিন্ন 2 উপজেলা, সড়কে পণ্য পরিবহন সহ যাতায়াতে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সহকর্মীদের আবুল বাসার নয়নের পাঠানো তথ্যচিত্রে আপন উপর ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বান্দরবানের রুমা থানচি সড়কের এই সেতুটি। মিলনছড়ির এই বেইলি সেতুতে মাটি সরে দেখা দেয় ফাটল। সেতুটি সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হয়নি সংস্কার। এতে বড় বিপাকে পড়েছেন স্থানীয়রা। যে ব্রিজটা ভেঙে গেছে, আমরা যাতায়াত করতে পারছি না। আমরা গাড়ির যারা ড্রাইভার আছি আমরাও নিজেরা কষ্ট পাচ্ছি, আমরা কোনো দিকে ভাড়া মারতে পারতেছি না। ব্রিজটা দ্রুত তাড়াতাড়ি ঠিক হয় তাহলে জনস্বার্থে অনেক ভালো হবে আর চাষিদের জন্য অনেক ভালো হবে। সেতু ভেঙে যাওয়ায় পণ্য পরিবহনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পাহাড়ে উৎপাদিত ফসল ও ফলফলাদি পরিবহনে
গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। আমরা এই ব্রিজ ভাঙার জন্য মাল লুট করতে অনেক কষ্ট পাইছি, মাল অনেকগুলো ওখানে আছে, মাল নষ্ট হয়েছে। ব্রিজটা আগে ছিল, আমরা তো আগে ব্রিজ থেকে চলে গেছিলাম, এখন তো ব্রিজের কারণে তো যেতে পারি নাই, এখন অনেক গাড়িগুলো ভাঙিয়ে যেতে হচ্ছে। শিগগিরই সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস এই কর্মকর্তার। ঘূর্ণিঝড় রেমাল এবং যে টানা বৃষ্টি হলো, ওখানে তো আমাদের এই যে ব্রিজটা, আমাদের বেলি ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, লাগিয়ে পাড়াতে। এটা আমাদের পক্ষে 26 হিসেবে মেনটেন করে আর কি। ইতিমধ্যে ওনারা কাজ শুরু করেছেন, তা আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি। তো আশা করছি আমরা আর হয়তো 3-4 দিনের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবো। সেতুটি মেরামত করে দ্রুত ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বাঁশের বেড়ায় 3 মাস যাবৎ অবরুদ্ধ একটি পরিবার। প্রতিকার চেয়ে আদালতে অভিযোগ করায় ভূমি কর্মকর্তার উপস্থিতিতেই ওই পরিবারে হয় হামলা শিকার। এমন ঘটনা নড়াইল সদর উপজেলার চারিখাদা গ্রামে। সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের রিপোর্ট। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখোদা গ্রামে 3 মাস ধরে অবরুদ্ধ নজরুল ইসলামের পরিবার। চাচাতো ভাই হাসান মোল্লা ও জিনাত মোল্লার সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে নজরুল ইসলামের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে চলাচলের পথ। এতে চরম বিপাকে পড়েছে পরিবারটি। শুধু অবরুদ্ধ করে রাখেনি, চালিয়েছে হামলাও। ভুক্তভোগী নজরুল ইসলাম অবরোধের বিষয়টি আদালতকে জানালে গত 31 মে তদন্তে সরজমিনে যায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা। এ সময় তার উপস্থিতিতেই নজরুল ইসলাম ও তার 2 ছেলেকে ও এক পুত্রবধূকে মারধরের অভিযোগ ওঠে হাসান মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। তাদের সামনে আমার 2 ছেলেকে, আমাকে, আমার বিটার বউকেও মারিছে, অজস্র মার মারিছে। প্রতিপক্ষ এমনভাবে হামলা করছে, আমাদের সবাই হসপিটালে এসে প্রাথমিক চিকিৎসা, এবং হসপিটালে আমার ছোট ভাইয়ের বউ এখনো ভর্তি আছেন। আমি আমার স্বামীরে ওর মধ্যে ঘিরে মারতেছে, আমি সেই ঠেকাতে গেছিলাম, ঠেকাতে আসলে আমারও মারিছে। যদিও জিনাত মোল্লা অভিযোগ অস্বীকার করে। তারা বলছে দীর্ঘদিন নজরুলের পরিবারের ভোগ দখলে থাকলেও সম্প্রতি মাপে ওই জমির মালিকানা তাদের পক্ষে আসে, তাই দখলে যেতে বাঁশের বেড়া দেওয়ার কথা স্বীকার করেন তারা। গলা ধরে ঠেলাঠেলি আর ধরে যাই দিয়েই হয়েছে, এতটুকানি। তাই ছাড়া আর কোনো মারামারি, সেরকম মারামারি যদি অত, তাহলে কি আমার বাড়ি টাইটে বেড়াতে পারতো না। হামলার বিষয়টি অবগত জানিয়ে বিষয়টি সমাধানে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান সদর থানার এই কর্মকর্তা। আমাদের তাদের ভিতরে কথা কাটাকাটি বিভিন্ন সমস্যা হয়। গতকালকেও ওই জমি জমা বিরোধী কেন্দ্রে তারা সার্বিয়ার মাপামাপাকি কেন্দ্রে এক সময় তারা ওই জায়গায় ধাক্কাধাক্কি হাতাহাতি হয়। বিষয়টি অভিযোগ দিচ্ছে, এটা অধর্ত অপরাধ হয়, আমরা এটা কোর্টে পাঠাই দেব। অবিলম্বে অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ পরিবারটির। নিউজ ডেস্ক, দেশ টিভি।